জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দাবি পূরণের আশ্বাসে আন্দোলনের সমাপ্তি ঘোষণা। আজ থেকে চলবে ক্লাস পরীক্ষা। রাজধানীর আফতাবনগরে লাইনের গ্যাস বিস্ফোরণ, একই পরিবারে ৫ জন দগ্ধ। হাজারীবাগ এবং মোহাম্মদপুরে ২ তরুণকে ছুরির আঘাতে হত্যা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। অভিযোগ গঠনের মাত্র ২৫ দিনের মাথায় হতে যাচ্ছে রায়। বাইশ বছর পর ডলারের দামের নিয়ন্ত্রণ ছাড়ল বাংলাদেশ ব্যাংক, দাম স্থিতিশীল রাখার আশা। কারসাজি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি তো সেই সময়ই চাইবে, তার মানে সে মজুদ করতে চাইলে ডলার কয়দিন রাখতে পারবে। সন্দ্বীপের অদূরে উড়িষ্যরা ঝড় বন্যা জলোচ্ছ্বাসের মাঝে ৪০,০০০ মানুষের বেঁচে থাকার নিত্য সংগ্রাম। ক্রস ড্যাম নির্মাণের দাবি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন এবং আমি উজ্জ্বল হাফিজ। টানা ৩ দিন ধরে আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তিও হয়েছে। শিক্ষকরা বলছেন ৩টি দাবির প্রতি সরকার সহমত পোষণ করায় সন্তুষ্ট আন্দোলনকারীরা। আর শিক্ষার্থীরা বলছেন দাবির ৯০ ভাগই বাস্তবায়ন হওয়ায় শ্রেণীকক্ষে ফিরছেন তারা। তবে নজর থাকবে এসব সিদ্ধান্তের শতভাগ বাস্তবায়নে। আর জানাচ্ছেন তানজিম শাফিন। বাঁধভাঙা এই উল্লাস বলে দেয় কত সুদীর্ঘ ছিল অপেক্ষা। ২ দশক পর অবশেষে ঘুচল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হলের আক্ষেপ। আবাসন সমস্যা সমাধান সহ সব দাবি পূরণ হলো ৩ দিনের লাগাতার আন্দোলন শেষে। শুক্রবার রাত ৮টার পর আন্দোলন সমাপ্তির ঘোষণা দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন, ৩টি দাবির প্রতি সরকার সহমত পোষণ করায় সন্তুষ্ট আন্দোলনকারীরা। অন্য ২০-৩০টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়। সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন। এবং শুধু সহমত নয়, আমরা অতীতে করছি, করব, হবে, এটা বহু দেখেছি। আমরা এটাতে বিশ্বাস করি নাই এবং করিও না। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা জানান তাদের দাবির ৯০ ভাগ বাস্তবায়ন হওয়ায় শ্রেণীকক্ষে ফিরছেন তারা। তবে নজর থাকবে এসব সিদ্ধান্তের শতভাগ বাস্তবায়নে। আমরা আসলে আমাদের দাবির একটা বড় অংশ পেয়ে গেছি। এখন আসলে আমার কাছে মনে হয় স্যাররা যে সিদ্ধান্ত দিয়েছেন এবং স্বার্থের কথা বিবেচনা করে আমাদের এখন বাকি সিদ্ধান্তগুলো আসা উচিত। আমরা আমাদের স্যারদের সিদ্ধান্তের সাথে আসলে সংহতি প্রকাশ করছি। আমাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি সামনের দিকে ধারা বজায় থাকবে, অব্যাহত থাকবে। আশা করি এই বাজেটে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো এবং আবাসনের জন্য আলাদা বাজেট দেওয়া হয়েছে, এই জন্য আমরা খুশি। এর আগে দিনব্যাপী অর্থ, শিক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে আন্দোলনের প্রতিনিধিত্ব করে দফায় দফায় বৈঠক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৈঠক শেষে ৪ সিদ্ধান্ত নিয়ে হাজির হন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইউজিসি চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারবো। গত বুধবার ৭০% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে চাইলে কাকরাইল মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষার্থী আহত হন। এরপর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মোড়ে ৩ দিন অবস্থান, বিশ্ববিদ্যালয় শাটডাউন ও সবশেষ আমরণ গণ অনশন শেষে ধরা দেয় সাফল্য। তানজিম শাফিন, এখন, ঢাকা।
রাজধানীর হাজারীবাগ এবং মোহাম্মদপুরে 2 তরুণকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। হাজারীবাগের ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার রাতে এইসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দাবি কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর হামলা চালিয়েছেন। হাজারীবাগে নিহত সামিউর রহমান আলভি ধানমন্ডির একটি কলেজের ছাত্র। অন্যদিকে মোহাম্মদপুরে নিহত নূর ইসলাম পেশায় ছিলেন আলোকচিত্রী। তিনি মোহাম্মদপুরের দুর্গা মন্দির এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত হন। দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর তাদের কাছ থেকে যারা তথ্য পেয়েছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি যে ঘটনাটা কি হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ কালেক্ট করছি এবং আমরা বিশদ বিষয়টা নিয়ে তদন্ত করছি আর কি। কিশোর গ্যাং বা ছিনতাইয়ের বিষয় এরকম তো এটা তো মানে নেশন ওয়াইড ফেনোমেনা, এরিয়া স্পেসিফিক আসলে এরকম কোনো তথ্য আমাদের কাছে তো এর আগে আসে নাই। এখন যেহেতু ঘটনা ঘটেছে এখন এটা তো আমাদের অ্যাড্রেস করতেই হবে আর কি। 15-20 জন ছেলেবেলে যারা হয়তো ইয়াং বয়সের বা কিশোর বয়সের ছেলেবেলে এরকম আমরা সিসি ক্যামেরা যেটা দেখতেছি। এখন এটা কোপাইছে 3-4 জন ছিল, এর মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর, আর বাদ বাকি 3 জন দেখলাম মোটামুটি এখন আশঙ্কা মুক্ত মনে হয়েছে। তো এই অবস্থা আমরা দেখতেছি আসলে কারা করলো কিভাবে করলো এটা আমরা আসলে একটু সময় লাগবে, এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল। রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান আহতদের বাসার সামনেই গেল কয়েকদিন যাবৎ সুয়ারাজের লাইনের কাজ চলছে। কাজ চলাকালীন মাটির নিচে থাকা গ্যাসের লাইন পাইপে লিকেজ তৈরি হয়। তাদের দাবি আবদ্ধ রুমে সেই লিকেজের গ্যাস থেকেই এই বিস্ফোরণ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের সকলের অবস্থায় আশঙ্কাজনক। পুড়ে গেছে শরীরের অর্ধেকের বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী। মাটি কাটার সময় পাইপটা ফেটে গেছে। অলরেডি বাড়িওয়ালা ওই বেগুওয়ালার সাথে বারবার বলছে যে এটা ফেটে গেছে, আপনারা এটা সংস্কার করেন, কিন্তু ওই পক্ষ থেকে কোনো সংস্কার করে নাই। আমি দোকানদার ওই এলাকার নিচতলায়, তো ওনার বাসায় নিচতলা ছিল, হঠাৎ করে দেখলাম একটা ব্লাস্ট হলো, দেওয়াল সব কিছু উড়ে গেল, নিচতলা আগুন, আর ওনারা 5 জন কান্না করতে করতে মাঠে চলে আসছে। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পুড়েছেন। মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পুড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পুড়েছে এবং সবার শ্বাসনালী পুড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় আজ ঘোষণা হবে। মাগুরা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই রায় ঘোষণা করবেন। গেল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন আদালত। এর আগে গেল 13 এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সেই হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে। গেল 6 মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইএমএফের শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলারের দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন। অপরদিকে ডলারের দাম সঠিক সময় ছাড়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে কেউ বাজারে ক্ষতি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। আতাউন নিউনের প্রতিবেদন। পাউন্ডের মাধ্যমে 1972 সালে বৈদেশিক মুদ্রায় লেনদেন শুরু করে বাংলাদেশ। একাধিক মুদ্রার সাথে পেক পদ্ধতিতে লেনদেন চালু করা হয়, যা বিনিময় হারকে একটিকে আরেকটির সাথে সম্পর্কিত করা। 1975 সালে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে টাকার অবমূল্যায়ন করে কেন্দ্রীয় ব্যাংক। চালু করা হয় সেকেন্ডারি মুদ্রা বাজার। এর সাথে শুরু হয় কার্ভ মার্কেট বা খোলা বাজার, যেখানে মুদ্রার দাম ছাড়াই দ্বিগুণ। পরে 1983 সালে শুরু করা হয় ডলারের লেনদেন। আইএমএফের শর্তে বিনিময় হারকে নিয়ন্ত্রণমুক্ত করা হয় 1993 সালে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা বাজারকে আংশিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়।
এর ফলে শুধু মূলধন ছাড়া সব টাকাই রূপান্তর করা যেত ডলারে। এতে সংস্থাটির ঋণ পাওয়া সহজ হয় বাংলাদেশের জন্য। ডলারের দাম প্রথম বাজারের উপর ছাড়া হয় 2003 সালে। এর আগ পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ সম্পর্কিত প্রথা বা অ্যাডজাস্টেবল পেগ চালু ছিল, যা নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দাম ওঠানামা করা আর ম্যানেজড ফ্লোটিং এর মাধ্যমে সরবরাহ রেখে বাংলাদেশ ব্যাংক তখন বাজার নিয়ন্ত্রণ রাখত। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়লে আইএমএফ এর কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালে। এর আগে 2022 সালে ডলারের দাম নিয়ন্ত্রণ শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যাংক আর খোলা বাজারে এই মুদ্রার দামের সাথে দেখা যায় চরম বিশৃঙ্খলা। পরে 2024 সালে আইএমএফ এর শর্তে কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে পুনরায় 21 বছর পর ডলারের দাম ওঠানামা করার সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত 15 বছরে দেশ থেকে পাচার করা হয়েছে প্রায় 30 লাখ কোটি টাকা। 42 বিলিয়ন ডলারের রিজার্ভ নামানো হয়েছে 18 বিলিয়নের ঘরে। 2022 সালে 86 টাকার ডলার 42% বেড়ে 122 টাকায় দাঁড়িয়েছে। এর মাঝে 130 টাকায়ও উঠতে দেখা গেছে। 5 আগস্ট হাসিনার সাথে পালিয়েছে পাচারকারীর বড় অংশ। ফলে বন্ধ হয়েছে হুন্ডি, যার সুফল পাওয়া শুরু হয়েছে। এবার আইএমএফ এর শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলার দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আপনার চাহিদা নাই, তাহলে আপনি আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন ব্যাংকাররা। তো সবাই যদি প্রুডেন্স ঠিক মতোই করে, তাহলে এগ্রিগেটররা কখনোই করতে পারবে না, ডোমিনেট করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি তো সেই সময়ই চাইবে। তার মানে সে মজুত করতে চাইলে ডলার কয়দিন রাখতে পারবে? 3 দিন, 2 দিন। তো সেই জায়গায় আমরা যদি এগ্রিগেটরদেরকে কোনো প্রশ্রয় না দিই, প্রতিযোগিতায় না লিপ্ত হই, তখন সে কিন্তু তার মধ্যেও একটা আশঙ্কা তৈরি হবে যে আমাকে তাড়াতাড়ি সেল করতে হবে। অপরদিকে ডলারের দাম সঠিক সময়ে ছাড়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না 125 টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না, তখন তাদের কাছে ডলার বিক্রি করবে আগামীতে কেউ, যদি তাদের সময় বেশি লাগে টাকাটা ট্রান্সফার করতে। কাজে এটা তো অত সোজা না, যত সহজভাবে বলা হচ্ছে যে ইচ্ছা করলে তারা বিলিয়ন ডলার কিনে বসে থাকবে। তো ওই বিলিয়ন ডলার বিপরীতে তাদের টাকাটা দরকার। বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের বড় অংশীদার, তাই বাজার ঠিক রাখতে 50 কোটি ডলারের তহবিল রেখেছে সংস্থাটি। তাই কেন্দ্রীয় ব্যাংকের অদৃশ্য নজরদারিতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে। আর কেউ ক্ষতি করতে চাইলে সেই হাত পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউর নিয়ন, এখন, ঢাকা। প্রমত্তা, মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত এক দ্বীপ উরিরচর, যেখানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত 40,000 মানুষের, যেখানে এখনও নদী ভাঙন, প্রতিকূল আবহাওয়া আর লবণাক্ত পানি তাদের ঠেলে দেয় বেঁচে থাকার নিত্য সংগ্রামে। অথচ একটি ক্রস ড্যাম বা অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনীতিতে এক উজ্জ্বল নাম হতে পারত কৃষি, মাছ এবং কাঁকড়ায় সমৃদ্ধ এই জনপদ। বাকিটা দেখুন ফয়সাল করিমের প্রতিবেদনে। উত্তাল সাগরের জলরাশি দেখেই কেটেছে শৈশব ও কৈশোর। জীবনের সুখ দুঃখের অনেক গল্পের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা নদী ভাঙন বা ঠিকানা পাল্টানোর গল্পটাও। দেশের জলবায়ু উদ্বাস্তুর দ্বীপ উরিরচরের বাসিন্দা শাহাদাত হোসেন। সোনালী স্মৃতি ঘেরা এই বাড়িতে জীবনের বড় অংশ কাটালেও গত বছর বাধ্য হয়ে ছেড়েছেন এই আশ্রয়। পূর্বপুরুষের ভিটা নদীগর্ভে বিসর্জন দিয়ে অন্যত্র চলে যাওয়ার এমন গল্প শাহাদাতের কাছে নতুন নয়। কি ফিজাদের বাড়ি ছিল হুদ্রাখালী সন্দ্বীপ, সেখান থেকে ভাঙার পরে উড়িষ্যা আসে, উড়িষ্যা আসার পরে 2 বার ভাঙছে আমার দাদাদের বাড়ি, সেখান থেকে আমাদের এই বাড়ি আসছে, আমার আব্বুর বাড়ি। এখান থেকে ধরেন এটা এখন ভাঙার পথে, এটা আর আমরা আশা করি না, আরো 5-5 কিলোমিটার উত্তরে চলে গেছি। কোনো এক সময় সেখানে থাকবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। ঠিকানা বদলের এমন গল্প এই জনপদের আরও অনেকের। এমনকি দ্বীপের আমেনা বেগমও বর্ষার সংখ্যায় ছেড়ে যাচ্ছেন প্রবাসী স্বামীর ভিটা, যেখানে কাটিয়েছেন পুরো 1 যুগ। তবে নদীর ধ্বংসাত্মক ভাঙনে বাড়ির চাল বা অন্যান্য সব কাঠামো খুলে নিয়ে যাওয়া হয়েছে দ্বীপের অন্য প্রান্তে। এখানে 7 বছর, এখন নদী ভাঙতির কারণে আমরা এখান থেকে চলে যেতেছি আর কি। সময় লাগবে বলতে এখন বর্ষা তো কাছে গেছে, বর্ষা আসলে তো আর ঘর নিতে পারবো না।
প্রমত্তা মেঘনা আর উত্তাল বঙ্গোপসাগরের বুক চিরে 1970 সালে সন্দ্বীপের উত্তর দক্ষিণে জেগে উঠেছিল উরির চর। 80-র দশক থেকে সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও আশপাশের বিভিন্ন চরের ভূমি হারানোরা এখানে আসেন নিরাপদ ঠিকানার খোঁজে। অথচ তাদের নিত্যসঙ্গী হয় ছোট বড় প্রাকৃতিক দুর্যোগ সহ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু পরিবর্তনের মতো অভিঘাত। নদীর অন্য প্রান্তের পৃথিবী এগিয়ে গেছে চোখের পলকে। জলরাশির অন্য পাশের মূল ভূখণ্ডে জীবনে গিয়েছে অভাবনীয় গতিতে। অথচ প্রমত্তা মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জেগে থাকা মায়াবী চরে সময় যেন থমকে থাকে। জলবায়ুর ধাক্কায় জর্জরিত এই অঞ্চলের মানুষ আটকে থাকে দুর্ভাগ্য, অনিশ্চয়তা আর ভাঙনের মহাকালে। চর এলাকা তো এখানে জোয়ার হয়, যেমন তুফান তাফান অনেকটা বেশি হয়, এই কারণে মানে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের উড়িষ্যরে মানুষ একজন 3, 4, 5, 6 লড়ার জন্য দিছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের বাপ দাদার ভিটে মাটি হারিয়ে যাচ্ছে। দ্বীপে ঋতু পরিবর্তনে মাঠ ভরে ওঠে ফসলে, কোথাও দোল খায় ধানের শীষ। এই ফসলের উপর সন্দ্বীপ ও আশপাশের উপজেলার মানুষ নির্ভর করলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত ফসল। কারণ সমুদ্রের উচ্চতা বেড়ে ঢল নামে লবণাক্ত পানির কখনো বাধা হয়ে দাঁড়ায় দুর্বল দুর্গম যাতায়াত ব্যবস্থা। লবণাক্ত পানি ধরা দেখছেন না, মরিচ লাগাইছে উপাসে সজলি গেছে, তরমুজও জ্বলি গেছে লবণাক্ত পানি ঢোকার কারণে। টমেটো লাগাইলাম, ওইটাও কুমড়া গাছ লাগাইলাম, লাউ গাছ লাগাইলাম, এগুলো নুনের কারণে হচ্ছে না। চট্টগ্রামের সন্দ্বীপের এই ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের অন্যতম উদাহরণ হয়েও পড়ে আছে সরকারি বা বেসরকারি সংস্থার অবহেলার খাতায়। মেলে না জলবায়ু তহবিলের অর্থ বা প্রকল্প। তবে নদী ভাঙন বা জলবায়ুর অভিশাপ থেকে মুক্তি পেতে একটি ক্রস ড্যাম এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া। দুর্গমতার কারণে কিন্তু এটি আউট অফ ফোকাস থেকে গেছে। আউট অফ ফোকাস থাকার কারণে আমাদের সরকারের দৃষ্টি পড়তেছে না, আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি পড়তেছে না, এবং যারা এনজিওগুলো আছে, বেসরকারি সংস্থাগুলো আছে, তাদেরও কোনো কিন্তু এখানে দৃষ্টি পড়তেছে না। এটি যদি হয় যুগান্তকারী একটা স্টেপ হবে। প্রথমত নোয়াখালীর সাথে উরিচর কানেক্টেড হবে এবং পরবর্তীতে কিন্তু এটা দেখা যাবে ধীরে ধীরে সন্দ্বীপের সাথে কানেক্ট করা যাচ্ছে। সিডিএসপি প্রকল্প থেকে, যে প্রকল্প কিন্তু এখনও চলমান রয়েছে, যেটা 2025 সালে জুন পর্যন্ত থাকবে। ক্রস ড্যাম নির্মাণে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি দল মাস 2 আগে পরিদর্শন করেছে উরির চর। তারা জানান প্রাথমিক পর্যায়ে নোয়াখালী থেকে উরির চর ও পরবর্তী ধাপে উরির চর থেকে সন্দ্বীপ পর্যন্ত ড্যাম নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ফয়সাল করিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। সরবরাহ কমায় কুষ্টিয়ার বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। কেজিতে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বাড়তি দামে। বিস্তারিত জানাতে কুষ্টিয়ার পৌর মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মেজবাহ উদ্দিন পলাশ। পলাশ, জানাবেন বাজারে মাছের সরবরাহ কমার কারণ কি, আর কোন মাছ কেমন দরে বিক্রি হচ্ছে? ধন্যবাদ উজ্জ্বল। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর মাছ বাজার, সেই মাছ বাজারেই রয়েছি। এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু যে মাছ চাষিরা তারা কিন্তু এখানে এই বাজারে কিন্তু মাছ বিক্রয় করতে আসেন, এবং আজকে আমরা দেখেছি যে বাজারে যে মাছের সরবরাহ কম থাকার কারণেই কিন্তু দাম কিন্তু বেড়েছে 20 থেকে 30 টাকা, এবং এই সব ধরনের মাছের কিন্তু এই দাম যে বৃদ্ধির যে বিষয়টি সেটি আসলে এই বাজারে আজকে লক্ষ্য করেছি। এবং আমি সকাল থেকে ঘুরেছি এই বাজারে। এখানে ব্যবসায়ীরা আসলে বলছেন যে বাজারে সরবরাহ কম থাকায় এবং যে মাছের এই সময়টায় যে মাছ ডিম ছাড়ে, এবং ডিম ছাড়ার কারণেই যে মাছ ধরেন না চাষিরা, তারা কিন্তু এই সময় না ধরার কারণে কিন্তু একটি আসলে এতে কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু সেখানে কিন্তু প্রভাব পড়ে। এতেই মূলত যে মাছের যে সরবরাহ এটি আসলে এই বাজারে আজকে যে মাছ, রুই মাছ সেটি আসলে বিক্রয় হচ্ছে 300 টাকা কেজি। তেলাপোয়া যে মাছটা সেটি আসলে বিক্রয় হচ্ছে এই বাজারে 170 টাকা। এছাড়াও ইলিশ মাছ আমি এখানে দেখেছি যে 1 কেজি ওজনের যে ইলিশ মাছ সেটি কিন্তু আসলে বিক্রয় হচ্ছে 2000 টাকা দরে। এবং এছাড়াও আমি দেখেছি যে নদীর যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু বাড়তি দামেই কিন্তু আসলে বিক্রয় হচ্ছে। এছাড়া আমি কথা বলেছি যে ক্রেতাদের সাথে, ক্রেতারা বলছেন যে সরবরাহ যে বিষয়টি তারা কিন্তু মানতেন, আর তারা বলছেন যে এই সময়টাতে সরবরাহ যে বিষয়টি সেটি আসলে সেটি আমরা এরকম বিষয়টি তারা মানতে চান না, এবং তারা বলছেন যে এক প্রকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু এই যে
মাছের দামের যে একটি সিন্ডিকেট তারা আসলে করছেন বলে তারা দাবি করছেন। এবং তবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে বেশি দামে কিনলে কিন্তু বেশি দামে বিক্রয় করা হয় এবং কম দামে কিনলে কিন্তু কম দামে তারা এই মাছগুলো বিক্রয় করেন। এছাড়াও একটু বলে রাখি যে এই সময়টাতে কিন্তু আমরা দেখেছি যে এই বাজারে কিন্তু সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জেলা, যেরকম পাশের জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা, এছাড়াও যে যশোর, এছাড়া নাটোর, পাবনা সহ জেলার যে বিভিন্ন যে মাছ চাষিরা তারা কিন্তু এই বাজারেই মাছ বিক্রয় করতে আসছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে উজ্জ্বল। গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষের 1 বছরেও চালু করা যায়নি টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে এই রুটের যাত্রীরা। সেবার মান বৃদ্ধি করে ভোগান্তি লাঘবে ঈদের আগেই ট্রেনটি চালুর দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে কমিউটার ট্রেন চালুর ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদন। সড়ক পথের ভোগান্তি লাঘব ও যাত্রা নির্বিঘ্ন করতে প্রায় 7 থেকে 8 বছর আগে ঢাকা টাঙ্গাইল রুটে ট্রেনের দাবিতে আন্দোলনে নামে জেলাবাসী। তখন 6 মাসেরও অধিক সময় জোরালো আন্দোলনের পর কমিউটার ট্রেনের যাত্রা শুরু হয়। শুরুতে সেবার মান ভালো থাকলেও পরবর্তীতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। 2023 সালের 16 নভেম্বর রাতে জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে 2টি কোচ ভস্মীভূত হয়। পরবর্তীতে ট্রেন চালু হলেও 2024 সালের 3 মে জয়দেবপুরে মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এরপর এখনও চালু হয়নি ট্রেনটি। যাত্রীরা বলছেন বাসের চেয়ে ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক। অন্যান্য ট্রেনে টাঙ্গাইলের যাত্রীদের জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ নেই। তাই ঈদের আগেই ভোগান্তি লাঘবে কমিউটার ট্রেন চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। অন্যান্য ট্রেনে তো আমাদের নির্দিষ্ট কোনো আসন সংখ্যা থাকে না, আর এত যাত্রী থাকে যে ওইখানে ট্রাভেল করা খুব টাফ হয়ে যায়। ঢাকা টাঙ্গাইল ট্রেন সার্ভিস যদি ঈদের আগে চালু হয় তাহলে মানুষের সড়ক পথে যাতায়াতের অনেক দুর্ভোগ কমে যাবে। এই কমিউটার ট্রেনের মান ভালো হইতে হবে, তার সেবার মান ভালো হইতে হবে এবং কমিউটার ট্রেনের সময় ক্ষেপণ করা যাবে না। ট্রেনটা যদি চালু হয় বিশেষ করে আমাদের টাঙ্গাইলবাসীদের জন্য অনেক উপকার হবে। স্টেশন মাস্টার বলছেন টাঙ্গাইল কমিউটার ট্রেন পুনরায় চালুর বিষয়ে তার কিছুই জানা নেই। সংশ্লিষ্টরা বলছেন কোচ ও ইঞ্জিনের স্বল্পতার কারণে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চালু করা যাচ্ছে না। তবে দ্রুত ট্রেন চালু করার আশ্বাস এই কর্মকর্তার। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর ওই ঘটনার পর থেকে বন্ধ আছে। তারপর থেকে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাই নাই, ঊর্ধ্বতন মহল থেকে কোনো তথ্য পাই নাই যে ট্রেনটা আবার আমাদের উদ্দেশ্যে দিবে কি দিবে না এই বিষয়ে আমার কোনো তথ্য পাই নাই। আমাদের যে কোচ আর ইঞ্জিনের একটু স্বল্পতার কারণে এটা বন্ধ রাখা আছে, কারণ ওই অ্যাক্সিডেন্টের কারণে একটা ইঞ্জিন এবং কয়েকটা কোচ ড্যামেজ হয়েছিল, এই জন্য বন্ধ করা হয়েছিল। এটা আবার চালু করার পরিকল্পনা আছে। প্রতিদিন টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গ, ঢাকা সহ বিভিন্ন জেলায় 7 শতাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করলেও আসন বরাদ্দ আছে মাত্র 402টি। এখন টাঙ্গাইল। কক্সবাজারের বিপুল জনগোষ্ঠী রোহিঙ্গা ও পর্যটকদের উন্নত চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যার জেলা সদর হাসপাতাল। তবে নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি নিজেই যেন অন্ধকারে। অর্থ জনবল সংকটে টানাপোড়েনের মধ্যে আইসিইউ ও সিসিইউ সেবা। শয্যা সংকটে বেশিরভাগ রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে সংশ্লিষ্ট দপ্তরে বেশ কয়েকবার অবহিত করা হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। পর্যটন নগরী কক্সবাজারের উন্নত চিকিৎসা সেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান 250 শয্যার জেলা সদর হাসপাতাল। জেলার 28 লাখের বেশি বাসিন্দা, সাথে আশ্রয় নেয়া প্রায় 13 লাখ রোহিঙ্গা ও দৈনিক বেড়াতে আসা হাজারো পর্যটক সহ বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় একমাত্র বাতিঘর এই হাসপাতালটি। কিন্তু নানান সংকটে হাসপাতালটি যেন নিজেই অন্ধকারে। হাসপাতালটিতে দৈনিক গড়ে 2 থেকে 2,500 রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ভর্তি থাকে প্রায় 750 থেকে 800 রোগী। শয্যা সংকটে বেশিরভাগ রোগীকেই চিকিৎসা নিতে হয় মেঝেতে শুয়ে। পাশাপাশি রয়েছে জনবল ও যন্ত্রপাতি সংকট। আমরা এখানে আসছি ডাক্তার দেখায়, তো আসি এখানে 1টার আগে 12টার আগে আইলে ওরা আমাদেরকে টিকিট দেয় না। রোগী আনি বেড পাচ্ছে না, মাটির মধ্যে থাকতে হচ্ছে। সুদূর মহেশখালী থেকে আসছে, অনেক দূর থেকে।
বাচ্চা দুইটা, আমার বাচ্চা অসুস্থ। আমাকে বলতেছে কালকে সকালে 8টা বাজে, সেখানে আবার কি এক্সরে করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে। রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে 2019 সালে হাসপাতালটিতে চালু করা হয় আইসিইউ ও সিসিইউ সেবা, কিন্তু অর্থের অভাবে গেল 8 মে বন্ধ হয়ে যায় সিসিইউ সেবা। 4 দিন পর সেবা চালু হলেও ফের অনিশ্চয়তার মুখে। বন্ধের পথে রয়েছে আইসিইউ সেবা। অভিযোগ রয়েছে জনবল সংকটে গাইনি চিকিৎসক দিয়ে চলছে বিশেষ এই 2 সেবার কার্যক্রম। এছাড়াও অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় গেল 9 মাস ধরে বিনা বেতনে কাজ করছেন শতাধিক কর্মচারী। আমরা আইএম ছিলাম, আইএম পদ চলে গেছে, আমরা 9 মাস পর্যন্ত বিনা পয়সায় কাজ করতেছি এখানে। বিগত 18 বছর যাবত চাকরি করতেছি, তখন আমাদের কষ্ট হয় নাই। এই 9 মাস খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু স্যালারি নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার লিখিতভাবে জানানো ও চাহিদাপত্র দেয়া হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। সচিব পর্যায়ে লিখেছি, তা বিভাগের আমি আমাদের মহাপরিচালককে লিখেছি, বিভাগীয় পরিচালকের সমস্যা লিখেছি, তাদের সাথে আলাপে আমাদের মহাপরিচালক সাহেব পরিদর্শন এসেছিলেন, উনি বিষয়টা অবগত আছেন, ওনাদের সাথে আমরা আলোচনা করেছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন, ওনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিপুল জনগোষ্ঠীর উন্নত সেবা নিশ্চিতকরণ ও সংকট নিরসনে কক্সবাজারে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। এখন কক্সবাজার। বাংলাদেশের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ভিসা দেয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, আমিরাতের ভিসা প্রদান প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আমিরাতে যেতে কূটনৈতিকভাবে চেষ্টা করতে হতো, এখন স্বাভাবিকভাবেই ভিসা পাচ্ছেন তারা। কিছু কিছু ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসাও ইস্যু হচ্ছে বলে জানান তিনি। ভিজিট ভিসা হচ্ছে, কিছু ডোমেস্টিক ওয়ার্কার্স ভিসা হচ্ছে, ফ্যামিলি ভিসাও ধীরে ধীরে কিছু কিছু হচ্ছে, আমাদের কাছে খবর আসছে। হয়তো সংখ্যা এখনো খুব প্রবলভাবে অনেক বেশি না, কিন্তু হচ্ছে। আমরা আশা করছি যে এটি গ্র্যাজুয়ালি আমাদের জন্য আরো ওপেন হয়ে যাবে। হজযাত্রীদের সেবা নিশ্চিতে পূর্বের ঘোষণা অনুযায়ী তৎপরতা শুরু করেছে সৌদি আরব সরকার। হজ পারমিট ছাড়া মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে শুল্ক ব্যবস্থা। হজযাত্রীদের সেবা নিশ্চিতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 71টি জরুরি সেবা কেন্দ্র, 400টি বাসও প্রস্তুত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। লাখ লাখ হজযাত্রীদের ঢল নামছে সৌদি আরবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৈধ হজযাত্রীদের সেবা নিশ্চিতে তৎপর সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এরই মধ্যে হজের অনুমোদন ছাড়া মক্কা থেকে মদিনা যাওয়ার পথে 4 ইন্দোনেশীয়কে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তারা কোরবানির পশু জবাই পরিষেবা দেওয়ার মিথ্যা দাবি করে হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিল বলে অভিযোগ রয়েছে। এই ব্যক্তিদের পরিবহন সেবা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক মিশরীয়কেও। হজ মৌসুমে হজের পারমিট ছাড়া মক্কা মদিনায় অবস্থানের দায়ে $5,300 জরিমানা, জেল অথবা সৌদি আরবে 10 বছরের জন্য পুনঃপ্রবেশ নিষিদ্ধের বিধান রয়েছে। হজ যাত্রীদের ফ্লাইট শুরু হওয়ায় দেশের শুল্ক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও জোরদারে নতুন নীতি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এর আওতায় দেশটিতে প্রবেশ বা প্রস্থানের সময় 60,000 রিয়াল বা $16,000 বেশি অর্থ, স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র থাকলে তা সৌদি আরব কর্তৃপক্ষকে জানাতে হবে হজ যাত্রীদের, অন্যথায় সম্মুখীন হতে হবে জরিমানা ও আইনি জটিলতার। এদিকে হজযাত্রীদের সেবা নিশ্চিতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 71টি জরুরি সেবা কেন্দ্র এবং 400টি বাস প্রস্তুত রেখেছে সৌদি আরব। 15 জিলকত থেকে 30 জিলহজ পর্যন্ত 12টি রুটে 400টি বাস চলাচল করবে। বাসগুলো 431টি স্টপেজ এবং 4টি কেন্দ্রীয় স্টেশনে থামবে। এছাড়াও প্রশস্ত ফুটপাত এবং ছায়াযুক্ত হাঁটার পথ নিশ্চিতের মাধ্যমে হজ যাত্রীদের সেবার মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। পথে ছায়া নিশ্চিতে লাগানো হয়েছে 10,000 গাছ। এছাড়া 400টি নতুন ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। হজের সময় হজযাত্রীদের চলাচলকে সহজ করতে গত বছর চালু হওয়া বৈদ্যুতিক স্কুটার পরিষেবাও এবার রাখা হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
এবারও ব্যর্থ হলো রাশিয়া এবং ইউক্রেনের সরাসরি যুদ্ধবিরতি আলোচনা। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও দুপক্ষই 1000 সেনা বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার ইস্তাম্বুলে বৈঠকে বসে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা 2 ঘণ্টার মধ্যেই আলোচনার ইতি টানেন দুদেশের প্রতিনিধিরা। আগামী বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে বসার বিষয়ে অনুরোধ জানান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। বাকিটা জানাচ্ছেন জাহানারা ভুইয়া। 2022 সালের পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি ইস্যুতে সরাসরি বৈঠকে বসল। দুদেশের প্রতিনিধি ছাড়াও মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতিনিধি দল। বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই, মেলেনি কোনো রূপরেখাও, এমনটাই দাবি ইউক্রেনের প্রতিনিধি দলের। অবশ্য বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ না নেয় আগে থেকে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে দুপক্ষই সম্মত হয়েছে 1000 সেনা বিনিময়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির পর এই প্রথম এত বিপুল সংখ্যক সৈন্য বিনিময় হবে কিয়েভ ও মস্কোর মধ্যে। 2 ঘণ্টার মধ্যেই শেষ হয় তাদের গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষে ইউক্রেনের প্রতিনিধি দল প্রত্যাশা জানান আগামী বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি অংশগ্রহণের। We negotiated to free 1,000 people and we reach to an agreement to exchange 1,000 people. The next step would be that the leaders level meeting should be organized and that would be our next step. ইউক্রেনের প্রতিনিধিরা এই বৈঠককে ব্যর্থ বললেও একে ইতিবাচক বলে মন্তব্য করেন রাশিয়ার প্রতিনিধিরা। Украинская сторона запросила прямые переговоры между руководителями государств. Мы приняли этот запрос к сведению. И третье, мы договорились о том, что каждая сторона. রাশিয়া ইউক্রেন বৈঠকের পর আলবেনিয়ায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে ফোনে কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের কাছে তুলে ধরেন বৈঠকের ব্যর্থতার কারণ। সে সময় জেলেনস্কির পাশে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। রাশিয়া আসলে ইউক্রেন ভূখণ্ডে নিয়ন্ত্রণ চায়, যা পুরোপুরি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট। এছাড়াও পুতিনের যুদ্ধবিরতি ইস্যুতে কোনো আগ্রহ নেই বলে অভিযোগ তাদের। The Russian position is clearly unacceptable and not for the first time, and so as a result of that meeting with President Zelensky and the discussion with President Trump, we are now closely aligning and coordinating our responses and will continue to do so. Le président Poutine ne répond pas aux demandes qui ont été faites par les Américains, soutenus par l'Ukraine et les Européens. পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ইউক্রেনের প্রথম চাওয়া, তাই রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে বিভিন্ন দিক দিয়ে চাপ দেওয়ার আহ্বান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। Our number one priority is a full, unconditional and honest ceasefire. This must happen immediately to stop the killing and create a solid basis for diplomacy, first of all. And if the Russian representatives in Istanbul today cannot even agree to that, to ceasefire, to this clearly necessary first step, then it will be 100% clear that Putin continues to undermine diplomacy. রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে যত দ্রুত সম্ভব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার ফিলিস্তিনিরা ছুটে বেড়াচ্ছেন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। কোথাও এক খণ্ড ভূমি নেই যেখানে পরিবার নিয়ে নিরাপদে ঠাঁই নিতে পারবেন তারা। আছে খাবারের কষ্ট, তাদের এই কান্না শোনার কেউই নেই। তারপরও যারা প্রাণে বেঁচে আছেন তারা সৃষ্টিকর্তার কাছে কেবলই প্রার্থনা করছেন। জাহানারা ভুইয়ার আরও একটি প্রতিবেদন। কোথায় গেলে মিলবে জীবনের নিশ্চয়তা, কোথায় গেলে সন্ধান পাওয়া যাবে এক টুকরো নিরাপদ ভূমির, যেখানে ইসরায়েল তাদের থাবা বসিয়ে কেড়ে নিতে পারবে না ছোট ছোট শিশুদের প্রাণ। সেই খোঁজে আজ ছন্ন ছাড়া লাখো ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের মধ্য দিয়েই অবিরাম ছুটে চলা তাদের। اروح على غرب غزه، في قصف بغرب غزه، اروح على الجنوب بقتلوا قاعدين بخان يونس، اروح على الدير في قصف في الدير، وين بدي اروح انا واولادي واهلي وين بدنا نروح؟
এসব ফিলিস্তিনিদের কান্না শোনার কেউ নেই আজ। ইসরায়েলি হামলায় তারা হারিয়েছে আপনজন, হারিয়েছে বাড়িঘর, সঞ্চিত সম্পদ। এখন মাথার উপরে একটা তাঁবুর ব্যবস্থা করতেই রীতিমতো হিমশিম খাচ্ছেন অনেকে। لحتى الآن عمري شفت ليلة زي هذه الليلة. الكواد كابتر فوق روسنا، فوق الخيم تبعاتنا، خزقت لي الخيمة ونامت الرصاصة تبعت الكواد كابتر جنبي. গাজার প্রতিটি রাত যেন ফিলিস্তিনিদের কাছে এক একটি দুঃস্বপ্ন। প্রতি রাতেই সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। বোমা আর গুলিতে ঝাঁঝরা করে ফিলিস্তিনিদের দেহ। ইসরায়েলের এত অত্যাচারের মধ্যেও যারা বেঁচে আছেন তারা কেবল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়া ছাড়া আর কিছুই বলার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাল্লামনা সাল্লাম আওলাদনা ওয়া হিনা طلعنا والله زدنا تعبنا ومعي مولود صغيره. من وين طالعين؟ أنا من الشمال من بيت حانون، نزحت عند الإندونيسي وهي صار في قذايف في طاقة فيها. গাজার মানুষের কাছে এখনো অজানা সামনের দিনগুলোতে তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে। তারপরও স্বজনদের নিয়ে ছুটে চলছেন একটু নিরাপত্তার খোঁজে। জাহানারা ভুঁইয়া, এখন। এবার খেলা প্রসঙ্গ। জর্ডানের ত্রিদেশীয় সিরিজের আগে আফিদা তুহুরাদের জন্য নারী ট্রেনার নিয়োগ দিয়েছে বাফুফে। নারীদের ফিটনেস আগের থেকে আরও অনেক বেশি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ট্রেনার সুমাইয়া চৌধুরী। এদিকে বাফুফের জিমনেশিয়ামে যুক্ত হচ্ছে আধুনিক সব সরঞ্জাম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলার ফুটবলে নতুন করে পালা বদলের হাওয়া। এই হাওয়া লেগেছে নারীদের হাত ধরেই। 2022-এর সাফের পর আর দমিয়ে রাখা যায়নি দেশের নারীদের। বয়সভিত্তিক থেকে জাতীয় দল, সব জায়গায় নারী ফুটবলারদের এখন জয় জয়কার। প্রতিপক্ষের সামনে শক্তিশালী আর কৌশলী মনোভাব করতে তহুরা সৌরভীদের জন্য আনা হয়েছে নারী ট্রেনার। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া চৌধুরী শোনালেন নারী ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। মেয়েরা আসলে মা বা বোন সমতুল্য যদি কাউকে পায়, ওইটা আমাদের আসলে আমরা কমফোর্টেবল ওই জায়গাটাতে বেশি হই। আমাকে 1 মাস আগে নেওয়া হয়েছে ত্রিদেশীয় ম্যাচের আগে, তো একটু প্রেশার, বাট আমার মনে হয় মেয়েদের ফিটনেস অনেকখানি ভালো ছিল আমি আসার আগে। এখন আরেকটু প্লাস পয়েন্ট হবে আর কি। সামনেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সিরিজের আগেই খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে কোনো কাজ করছেন কিনা ট্রেনার, সেই কথাও জানালেন তিনি। স্ট্রেংথ আর মেন্টাল হেলথটা আমি চাচ্ছি যে ওয়ার্কআউট দিয়ে তাদের যাতে মেন্টাল হেলথটা সেট থাকে, যাতে করে ম্যাচ যখন খেলবে তখন যাতে তাদের পারফরমেন্সটা ভালো হয়। নিজেদের ফিট রাখতে বাফুফে ভবনে নির্মিত জিমনেশিয়ামে প্রতিনিয়তই ব্যায়াম করেন নারী এবং পুরুষ ফুটবলাররা। 4 বছর আগে প্রায় কোটি টাকা খরচে গড়া এই জিমনেশিয়ামের এখন কি অবস্থা? আধুনিক সরঞ্জামের সুবিধা পাচ্ছে তো ফুটবলাররা? বাফুফের যে আমাদের প্রিমিসেসটা আছে ওটার মধ্যে আমি যা বিদেশে আমি ট্রেনার মানে যেই কাজগুলো করাতাম ওই ইকুইপমেন্টের অনেকখানি আছে, আমি বলবো 75% আছে। বাকি কয়েকটা জিনিস আসলে আমরা এই মুহূর্তে আসলে অল্টার করে করছি ওয়ার্কআউটগুলোকে। আর অলরেডি আমি যেই জিনিসগুলো চাচ্ছিলাম ওরা অর্ডার করে দিয়েছে অনেক আগে, আমি আসার আগে। তো আমার মনে হয় আমরা 1-2 সপ্তাহের মধ্যে এগুলো পেয়েও যাব। লম্বা সময়ের জন্যই নারী ফুটবল দলের সঙ্গে থাকার ইচ্ছার কথা জানালেন সুমাইয়া চৌধুরী। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করবো এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 3 দাবি পূরণের আশ্বাসে আন্দোলনের সমাপ্তি ঘোষণা। আজ থেকে চলবে ক্লাস পরীক্ষা। রাজধানীর আফতাবনগরে লাইনের গ্যাস বিস্ফোরণ, একই পরিবারে 5 জন দগ্ধ। হাজারীবাগ ও মোহাম্মদপুরে 2 তরুণকে ছুরিকাঘাতে হত্যা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় আজ। অভিযোগ গঠনের মাত্র 25 দিনের মাথায় হতে যাচ্ছে এই রায়। বাইশ বছর পর ডলারের দামের নিয়ন্ত্রণ ছাড়ল বাংলাদেশ ব্যাংক। দাম স্থিতিশীল রাখার আশা, কারসাজি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি তো সেই সময়ই চাইবে, তার মানে সে মজুত করতে চাইলে ডলার কয়দিন রাখতে পারবে।
সন্দ্বীপের অদূরে উড়ির চরে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের মাঝে 40,000 মানুষের বেঁচে থাকার নিত্য সংগ্রাম, ক্রস ড্যাম নির্মাণের দাবি। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।